ওয়েলকাম টু আমাদের দুপয়সার পডকাস্ট। আমরা তিনজন হাজির হয়ে গেছি। আমরা যাতে অনেক পয়সা পাই তার জন্য আপনারা একটু ভালো করে ভিডিও দেখবেন আর লাইক টাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতেই যা কিছু ভিক্ষা চাওয়া চেয়ে নিলাম, এবার আমরা আসল কাজের কথায় আসি। কি নিয়ে আজকে আলোচনা হচ্ছে বলো? সবচেয়ে বড় কথা, আজকে আমার কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন ওঠে। আজকে আমি আমার কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করেছি। এবার দু পয়সার পডকাস্টের নাম 2 টাকার পডকাস্ট করে দেওয়া হবে। এটা অপরাধের কাছে রিকোয়েস্ট রইল আমাদের। তো সবাই নতুন কি সিনেমা দেখলে বলো? আমি দেখলাম একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম MURA। আমি তোতলা, ঠিক আছে, MURA করলে হয় মুমুরা। প্রাইমে আছে, দুর্দান্ত সিনেমা, রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য। আর আর কি দেখলাম? হলে গিয়ে কি দেখলে? হলে গিয়ে আমি লাস্ট দেখেছি বিনোদিনী দেখেছি, আর তোমার দেখেছি। সত্যি বলে সত্যি কিছু নেই। ওকে, আমার স্কাইফোর্স দেখা হয়নি। স্কাইফোর্স আমি যাইনি দেখতে। আগামীকালকে দেবা দেখতে যাব, আর অমর সঙ্গী দেখতে যাব। আর যদি এমন হতো বলে একটা সিনেমা আসছে, এটা বোধহয় প্রিন্স দেখতে যাবে। এটা একটা ত্রিকোণ প্রেমের লাভ স্টোরি। প্রিন্স যাবি তো? যদি এমন হতো দেখতে। আমার কালকে প্রথম প্ল্যান তো হচ্ছে দেবা সিনেমাটা দেখা। এবার কালকে ব্যাপার হচ্ছে কি, দেবদা আমাদের ওয়েলিংটনে আসছে, মানে ফার্স্ট টাইমের জন্য। তো বাকি বাংলা সিনেমাগুলো আমি কাল দেখতে পারবো কিনা কতটা আমি জানি না, কারণ আমি ওইটা যাওয়ার জন্য খুব এক্সাইটেড। কারণ এতদিন পর একটা এত বড় সুপারস্টার আমাদের আন্দোলনের মতো একটা ছোটো হলে আসছে, এবং আন্দোলে যারা আমায় চেনে প্রত্যেকে রিকোয়েস্ট করেছে যেতে, এবং আমার মনে হয় যাওয়া উচিত। তো সেই হিসেবে আমি সেটাই থাকবো। তো আমার মনে হয় কালকে আমি দেবা ছাড়া অন্য কোনো সিনেমা আমার মনে হয় না দেখা পসিবল হবে বলে। তবে অমর সঙ্গী এবং যদি এমন হতো, দুটোই দেখার তো ইচ্ছে রয়েছে। আর আগের সপ্তাহে স্কাইফোর্সও দেখেছি, তার সঙ্গে সঙ্গে বিনোদিনী, সত্যি বলে সত্যি কিছু নেই তো দেখেছি, প্লাস ডাকু মহারাজও আমি দেখে নিয়েছি, যে সিনেমাটাকে আমি আমার মতো করে বলেছি কেমন লেগেছে না লেগেছে। এইগুলোই মোটামুটি দেখা হয়েছে। অপরাধা বলো, কি সিনেমা? নামটাই বুঝতে পারছি না আমি। ডাকু মহারাজ। সিনেমার নামই শুনিনি। কি অবস্থা? তুমি বালিয়ার নাম শোনোনি? হ্যাঁ, নন্দমুড়ি বালাকৃষ্ণ, ঠিক আছে, বালাকৃষ্ণ, নন্দমুড়ি বালাকৃষ্ণ, তাকে সবাই বালেয়া বলে ডাকে। আর আমি এই স্কাইফোর্স দেখলাম, সত্যি বলে সত্যি কিছু নেই দেখলাম। বিনোদিনীটা দেখা হয়নি। আর দেবা কি দেখার মতো হচ্ছে? মানে খুব কিছু লোক ক্রিটিসাইজ কেমন করছে, রিভিউ কেমন আসছে? আর কালকেই তো রিলিজ করবে। এবার আমার মনে হচ্ছে সিনেমাটা ওয়ার্ক করবে, তার কারণ শাহিদ কাপুরের একটা অন্যরকম পারফরমেন্স আমরা পাবো, প্লাস কবির সিং একটা ভাইবস তো দিচ্ছে, মানে ইউথরা দেখার জন্য এক্সাইটেড আছে। তবে একটা রিমেক অ্যালিগেশনে উঠে আসছে, মুম্বাই পুলিশের রিমেক, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদি মানে ফ্রেম টু ফ্রেম রিমেক হয় তাহলে কিন্তু চাপ রয়েছে, তার কারণ স্কাইফোর্সও কিন্তু মোটামুটি ভালোই চলছে। সেটাকে বিট করতে গেলে দেবা কাপুর একটা অরিজিনাল কনসেপ্টের উপর আমার মনে হয় খুব ভালো একটা কাজ করতে হবে। সেটা দেখা যাক কতটা কি হয়। শাহিদ কাপুরের একটা ফ্যান ফলোইং আছে, তারপর ট্রেলার দেখে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেবা যেই সিনেমাটার রিমেক সেটা 2013-র একটা ফিল্ম। এবার অনেকেই সেটা দেখেনি, আমি যেরকম দেখিনি, ঠিক আছে। মুম্বাই পুলিশ আমার হয়নি দেখা, তো আমি একদম পুরো ফ্রেশ একটা নিয়েই যাচ্ছি যে আমি শাহিদ কাপুরকে দেখবো, এনজয় করবো। আর শাহিদ কাপুরের যতগুলো ক্রেজি টাইপের রোল আছে না, সেটা কামিনী হোক, হায়দার হোক, কবির সিং হোক, উড়তা পাঞ্জাব হোক, সবকটারই ভাইব এটার মধ্যে রয়েছে। দেখা যাক এখন কেমন হয়। আমার তো মনে হয় যে খুব ভালোই হবে। স্কাইফোর্সের বক্স অফিস নিয়ে সবাই কতটা এক্সাইটেড, এতটা হবে ভেবেছিলে? আমরা তো খিল্লি করছিলাম আগের দিন। আরে স্কাইফোর্সের বক্স অফিসের জন্য আমার না আনএক্সপেক্টেড থেকে বড় কথা, পুরো ক্রেডিটটা আমার। আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম 200-400 লোককে যে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। অন্যান্য দেশের লোকজন না গালাগাল দিচ্ছে, লোকজন তো সাপোর্ট তো দেখিয়ে দিয়েছে। অক্ষয় কুমার জানে এই খবরটা? অক্ষয় কুমার জানে কি? অক্ষয় কুমার 2 টাকা আমাকে ফোন পেতে পাঠিয়েছে, ঠিক আছে, বলেছে 200 টাকার পডকাস্ট যেদিন হবে সেদিনকে 200 টাকা পাঠাবো। তবে স্কাইফোর্স আমার যেটা লাগছে যে ওয়ার্ড অফ মাউথের জন্য চলছে, অক্ষয় কুমারের জন্য বরঞ্চ উল্টে কিছুটা ব্যাকস্ল্যাশ খেয়েছিল, যে লোকে অক্ষয় কুমার আছে বলে দেখতে যাবেন এরকম কিছুটা হয়েছিল, তার জায়গায় এখন ওয়ার্ড অফ মাউথের জন্য কিছুটা চলছে। আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে এই 26শে জানুয়ারি এই সেন্টিমেন্টটা এই সময় লোক একটু এই ধরনের না, তার থেকেও তাই না। আরেকটা ব্যাপার যেটা হয়েছে আমার মনে হয় কোথাও গিয়ে, যে সিনেমাটার যে মানে রিলিজের প্রথম দিনে যে ডিসকাউন্টটা দিল, লোকে না অক্ষয় কুমারের সিনেমা দেখার জন্য এক্সাইটেড ছিল না, তো লোককে হলে আনাটা খুব দরকার ছিল। তো ওই যে টিকিট প্রাইসটা একটা মাল্টিপ্লেক্সে অক্ষয় কুমারের সিনেমা 35 টাকায় দেখার যে সুযোগটা পাওয়া গেল, ওটা প্রথমে লোক টানতে ইনিশিয়াল খুব হেল্প করেছে। এবার লোকে যারা গেছে তাদের তো ভালো লেগেছে। ম্যাড ডগ ফিল্মস হচ্ছে খুব মানে কি বলবো, কনফিডেন্ট ছিল নিজেদের কাজটা নিয়ে। তো ওই যে লোকে গেল, কম টাকায় টিকিট পেলো, একটা দারুণ ওয়ার্ড অফ মাউথ হলো, সেটা আমার মনে হয় দারুণভাবে কিন্তু এফেক্টিভ হয়েছে। ওটা যদি না হতো, প্রথম দিনে যদি লোককে 200-250 টাকা টিকিট কাটতে হতো, এত ভালো ওপেনিং নিত না। আচ্ছা, কিন্তু দারুণ মার্কেটিং হয়েছে আমার মনে হয়। 30-40 টাকা মেইন কারণ আমার কথা বলতে 15 কোটির যে বক্স অফিস, বা এই যে অনেকে যে বলছে যে এটার বক্স অফিসে ঘাপলা আছে, কর্পোরেট বুকিং, এটা নিয়ে তোর কি মনে হয়? হ্যাঁ দেখো, এটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও করেছিলাম।
এবার আজকের দিনে দাঁড়িয়ে না এই জিনিসটা হচ্ছে, এটা ভুল, এটা অবশ্যই হওয়া উচিত নয়, কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে খুব দরকারও, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সবাই খুব ভাইরাল হতে চাইছে। আর সিনেমা ভালো না খারাপ সেটা নিয়ে আলোচনা আজকাল হয় না, বক্স অফিস নিয়ে অনেকটা বেশি আলোচনা হয়, এটা আমি বারবার লক্ষ্য করেছি। তুমি দেখো 2010 সালের খাট্টা মিঠা, আজকেও লোকে ভালো সিনেমা বলে, কিন্তু খাট্টা মিঠা যদি আজকের দিনে দাঁড়িয়ে ফ্লপ হয় না, লোকে বলবে এ তো ভালো সিনেমা নয়, এ তো এমন কিছু বিজনেস করছে না, কি হবে। লোকে এখন যখনই দেখছে কোনো একটা সিনেমা ভালো বিজনেস করছে বা লোকজন যাচ্ছে, মানুষ সেটার জন্য আগে টিকিট কাটছে। তো সেই দিক দিয়ে বলবো যে এই সিদ্ধান্তটা হয়তো কারোর কাছে মনে হতে পারে যে এটা একটু ভুল হয়েছে বা কিছু ভুল, কিন্তু আমার মনে হয় অক্ষয় কুমারের কামব্যাক বা সিনেমাটার একটা ইনিশিয়াল হাইপ বাড়াবার জন্য এটা হওয়া দরকার ছিল বলে অন্ততপক্ষে। তবে একটা লিমিটেশন বজায় রেখে তারা করছে, এই গেম লিমিটটা চেঞ্জারের মতো এই করছে না যে 100 কোটি হয়তো কালেকশন হয়েছে বলে দিচ্ছে আর এই 250 লিমিটেশনটা 300 যে কোটি। বজায় রেখে তারা হচ্ছে এটা আমরা জানতে পারছি কোথা থেকে? এটা বজায় রাখার দরকার নেই তো। কারণ তুমি দেখো বজায় রাখার সোমবার দরকার মঙ্গলবারে নেই। কিন্তু একটা কালেকশন, সিনেমা যদি হ্যাঁ। এরকম কর্পোরেট বুকিং করে হিট বলো, করিয়ে বলো, দেওয়া বলো। যেত তাহলে প্রত্যেকে তাইই করতো। সেটা তো হয় না। কর্পোরেট বুকিং একটা সামান্য অংশ, একটা সামান্য এফেক্ট ফেলতে পারে বড় জোর। অবশ্যই অবশ্যই। যত আন্ধাধুন পয়সা আছে সবার কাছে তো আন্ধাধুন পয়সা তো নেই, এটা তো একটা যাদের আছে অত্যন্ত তারা তাহলে আনফেয়ার তাদের একটা সব ট্রেড সিনেমা না। তো হিট করাতো। যাদের কাছে আছে তারা তো সব সিনেমা হিট করাতো। যেটা আমার মনে হয় যে তারা করাতো, সিনেমাটা কিন্তু যদি এই ভালো হয়। বেনোজলটা তো এখন গিয়ে ঢুকছে না। না দেখো, বাই ওয়ান গেট ওয়ান টিকিট বা তোমাকে টিকিট ফ্রি দিচ্ছি, এইসব জিনিসপত্র আগেও ছিল, বাট এখন কর্পোরেট বুকিং, দেখো আমি কিন্তু স্কাই কর্পোরেট ফোর্সের বুকিং বক্স 2 অফিস বছর যেটা আগেও হচ্ছে শোনা না, গেছে, 2 বছর আগেও শোনা গেছে। তো এই 2 বছরে কটা সিনেমা হিট করেছে? এবার কথা হচ্ছে কর্পোরেট বুকিং যেটা হতে পারে, কারোর কাছে প্রচুর টাকা আছে, সে মার্কেটিং এর পিছনে যে খরচা করে তার একটা পোর্শন এই কর্পোরেট বুকিংটা মার্কেটিং হিসাবে খরচা করতে পারে। কিন্তু আলটিমেটলি যদি সিনেমা ভালো না হয়, হাজার মার্কেটিং করেও সেই সিনেমা চলবে না, তো কর্পোরেট বুকিং করেও সিনেমা চলবে না। সিনেমাটা ভালো হতে হবে। এবার লোক টানার জন্য তারা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে, ওই কখনো কম দামে টিকিট দিয়েছে, কখনো কর্পোরেট বুকিং করেছে, এগুলো হোক না, অসুবিধা কি আছে? আমাদের এখানে কিন্তু অনেক বাংলা একদম, সিনেমা একদম। কিন্তু আরম্ভ করেছে সেম জিনিস। আমি গতকালকেই একজনের থেকে খবর পেলাম, আমি সিনেমার নাম করব না, সেটা দেখেছি আমি। না, হচ্ছে ভালো ভালো, চমৎকার। বাংলা সিনেমা অনেক কিছু কিছু করারও নকল নেই করে, আজকে। ইন্সপায়ার্ড হয়, কপি করে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ডটা সাধারণত ভালো হয় না। তো কর্পোরেট বুকিংটাও যদি ভালো করে করতে পারে তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। কর্পোরেট বুকিং যেহেতু মার্কেটিং এর একটা পার্ট, বাকি মার্কেটিংটা ঠিক করে করুক, কর্পোরেট বুকিংটাও ঠিক করে করুক, কোনো দোষ নেই। কিন্তু শুধু বাংলা কর্পোরেট বুকিং সিনেমার এখন করছে বলে আমিও উচিত, করব। বাংলা সিনেমার এখন উচিত হচ্ছে গিয়ে কিছু ইউটিউবারদেরকে বাড়িতে নিয়ে এসে জল, চা, বিরিয়ানি খাইয়ে আর টাকা পয়সা দিয়ে রিকোয়েস্ট করা যে দাদা প্লিজ ভালো বলো, ঠিক আছে? ওকে, ওটাই এখন বাকি আছে, এবং আমার তো মনে হয় যে ওটা চলছে, ওটা তো না। এখন বোধহয় শুরু হয়ে গেছে। না, আমার মনে হয় কেউ রিভিউ ভালো দিলেই সিনেমা যে বক্স অফিস ভালো হবে এমনটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় না। এটাকে বহু সিনেমার রিভিউ দারুণ এসছে, কিন্তু অডিয়েন্স কিন্তু না, হলে যায় এখানে না। একটা প্রশ্ন আছে যে আদৌ কি, মানে দুটো প্রশ্ন আসে। প্রথমত একটা হচ্ছে যে আদৌ কি অনলাইনে প্রমোশন করে, রিভিউ করে বা প্রচার করে সিনেমাতে কিছু লাভ হয়? অবভিয়াসলি হয়, না হলে সবাই করতো না। এটা শুধু বাংলা বলে নয়, সব জায়গার সব ইন্ডাস্ট্রি করছে, কারণ অনলাইনে প্রচার করে রিভিউয়ারদেরকে বলে ভালো রিভিউ পেলে তাতে লাভ হয়, কিছু দর্শক তো যায় অবশ্যই। এবার মার্কেটিংটা কিরকম হয়? দেওয়ালে পোস্টার মারাটাও তো মার্কেটিং, একটা সিনেমা সেল করা। তো দেওয়ালে যখন পোস্টার মারছে তার থেকে হয়তো 10 জন যাচ্ছে, অনলাইনে যখন কেউ রিভিউ করছে সেটা দেখে 10 জন যাচ্ছে, এরকম ভাবে বিভিন্ন টুকরো থেকে 10 জন করে কালেক্ট করে 100 জন হয়। এবার রিভিউ আমি তো এখন ভাবছি যে করা যাবে না। হ্যাঁ, দ্বিতীয়ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ওপেন মাইন্ডেড নয়। তারা এখনো এটাই বিশ্বাস করতে পারেনি যে কেউ ফ্রিতে একটা নিজের ক্যামেরা তুলে নিজের মতো করে ভিডিও বানিয়ে দেবে আর তাকে আমরা সম্মান করব, এটুকু এখনো ভাবতে পারেনি তারা। তার জন্য এই রিভিউ বা যে অনলাইন ব্যাপারগুলো আছে সেগুলোতে তারা যে জোর দেবে, সেটা নিয়ে চিন্তা করবে, এই রকম জায়গাতে তারা এখনো মেন্টালি পৌঁছতে পারেনি। তারা ভাবে যে আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং যে রিভিউ করছে সে রিভিউ করে আসলে প্রফিট পাচ্ছে। সে একবার, মানে সিনেমার প্রডিউসার বা টিম একবারও ভাবছে না যে রিভিউ করার ফলে আমরাও প্রফিট পাচ্ছি। এটা দুই তরফা গিভ অ্যান্ড টেক পলিসি, এই কনসেপ্টটাই এখনো ভাবতে পারেন। তো সেটা যখন ভাববে তখন রিভিউ কমিউনিটি হোক বা অনলাইনে অন্যান্য বিভিন্ন ভিডিও হোক বা রিলস হোক, সেগুলোকে তখন গুরুত্ব দেবে। এখন দিচ্ছে কেন না, হিন্দিতেও দেয়, ইংলিশেও দেয়, তাই আমরা দিচ্ছি, এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। কিন্তু এর মাহাত্মটা বা গুরুত্বটা আমার মনে হয় না বাংলাতে, মানে 90% লোক ফিল করে বা বোঝে। আমি খালি প্রশ্ন করবো যে এই রানা সরকার মহাকুম্ভে গিয়ে ছবি তুলেছে, দেখেছো কেউ? প্রিন্স ওই ছবিটা বোধহয় দেখলাম তো তাই। ফেসবুকে বোধহয় প্রোফাইল পিকচার বোধহয় করে দিয়েছে। প্রিন্সের তো গুরু রানা সরকার,
তাই না প্রিন্স? এই শোনো না, বলছি কি হ্যাঁ, ভারী ভারী ভাবছি ডিসকাশন না, করবো। ব্যাডাস রবি কুমার নিয়ে কথা হোক। 7 তারিখ আসছে, কে যাচ্ছ পালতে পারছো? আমার বোনের বিয়ে রয়েছে, বাট বোনকে আমি বলেছি ভাই একদম একদম যতই ফার্স্ট তোমার ডে বিয়ে ফার্স্ট থাকুক না কেন, রবি কুমার আসছে, ঠিক আছে? আমাকে যেতে হবে সবার আগে হলে, ঠিক আছে? 7 তারিখ আমি হ্যাঁ সকালবেলা উঠে দাঁত না মেজে চান না করে সবার আগে রবি কুমার দেখতে যাবো, কারণ ওই একদম, সিনেমা দেখলে পুষ্পা- আমার আত্মার এমনিতেই শুদ্ধি হয়ে যাবে। পুষ্পা ঝুঁকেগা নেহি আর হিমেশ রেশমিয়া রুকেগা নেহি। এইটা আমাদের এই ভিডিও টাইটেলে যাবে, এটা আমাদের সবচেয়ে বড় কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিতে হবে, এটা দিতে হবে। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা সিনেমায় তো আইটেম গার্ল একটা গানের জন্য থাকে, আমরা তাই দেখে এসেছি এতদিন ধরে। এটা কিন্তু একটা নতুন ট্রেন্ড তৈরি করলো হিমেশ। সানি লিওনকে নিল, তিনটে গানে নাচালো, 3খানা গানে। কালকে একটা এসছে গান তন্দুরি ড্রেস, তার আগে আরো 2টো গান এসছে। আমি এটার লজিকটা আমার মাথায় ঢুকলো না। সানি লিওনকে পয়সা দিয়েছে, একটা গানে নাচবে না 3টে গানে নাচবে। আরে গোটা সিনেমাটাই একটা আইটেম সং, গোটা সিনেমাটাই একটা আইটেম, যেরকম আইটেম আমরা সচরাচর পাই না, ঠিক আছে? না আসলে আমি তো এটা হলে ঢুকবো honest- নাচতে নাচতে, বেরোবো নাচতে নাচতে। হ্যাঁ, সিরিয়াস নোটে এটা ব্যাপারটা এরকম যে আমার মনে হয় হিমেশ রেশমিয়া মানে মরিয়া হয়ে গেছে। একটা সিনেমাতে হিট করানোর জন্য কি কি লাগে সেই জিনিসগুলো সবকিছু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছে। অ্যাকশন বেশি করে, আইটেম সং বেশি করে, ইমোশন বেশি করে, সব একদম ওভারডোজ হয়ে যাচ্ছে আর কি। তার জন্য 3টে কেন 7টা আইটেম সংও দিতে পারতো। আমার কিন্তু মনে হচ্ছে বক্স অফিসে ওয়ার্ক করে যাবে আমারও যেটা সিনেমাটা। মনে হয়, আমার তো মনে হয় ভাই 50-70 কোটি কামিয়ে নেবে, ট্যাগ পেয়ে যাবে, ব্লকবাস্টার হিট। কারণ গানগুলো কিন্তু মারাত্মক ভিউজ আনছে এবং গানগুলো একটা হাইপ ক্রিয়েট করেছে। আমি লক্ষ্য করলাম দিল সে তাজমহল বলি বা তন্দুরি নাইট, গানগুলো ভালো রকম হিট হয়েছে, আমি একটা 55-60 মিলিয়ন করে ভিউজ যাচ্ছে। পুষ্পা টুর মতো জঘন্য সিনেমা, ওরকম জঘন্য গানের পরেও যদি এত পয়সা কামাতে যদি পারে, এর হাফের হাফ কোন সিনেমা কামাতে তো পারে। আছেটা কি? ওই তো সেম জিনিস, ঠিক আছে? একটুখানি রক্তারক্তি দেখিয়ে দিয়েছে, বোকা বোকা ডায়লগ, তার সাথে হচ্ছে কি প্রচুর মহিলা নাচছে কম জামা কাপড় পরে, ব্যাস। আমাদের দেশের একটা সেকশন অফ অডিয়েন্স রয়েছে, তারা এইগুলোই চায়। তাদের এগুলো না দেখলে তাদের রাত্রিবেলা ঘুম আসে না, তারা চলে যাবে এটা দেখতে। ওকে, আমার যথেষ্ট মনে হয় তারা দিব্যি চলে যাবে দেখতে। সানি লিওনকে 3বার নাচতে দেখবে ভাই, বড় পর্দা। 100 টাকার মধ্যে তো 100 টাকা দিয়ে 300 টাকার মজা তো ওখানেই পেয়ে গেল। না আমরা যে এগুলো নিয়ে মজা করি, এগুলো নিয়ে বলি যে মানে খারাপ নিচু চোখে দেখি ব্যাপারটা, এরকম কি হওয়ার কথা? দর্শকদের কি আন্ডার এস্টিমেট করা উচিত এভাবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি অভ্রদা, আমি জানি দর্শক আমাদের ভগবান, এই দর্শকই আমাদেরকে দেখছে, আমাদের বড় হতে তাদেরই হাত রয়েছে, কিন্তু তার মানে তো এই নয় না যে তাদের সমস্ত কিছু আমাকে ভালো বলতে হবে। আমি আজকে দর্শককে দেখতে পাচ্ছি, লাঞ্চ বক্সের মতো ফিল্ম কোনোদিন 200 কোটি কামাবে না, কিন্তু লাঞ্চ বক্সের মতো ফিল্ম কিন্তু সবার ভালো লাগবে দেখলে পরে, তারা দেখবেই না, তারা সুযোগই দেবে না। লাপাতা লেডিস যেদিনকে বেরিয়েছিল, আমি প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট দেখে এসে রিভিউ করে বলেছিলাম যে এই সিনেমাটা বক্স অফিসে কিন্তু হিট হবে না, কিন্তু ওটিটিতে এলে পরে এটা প্রচুর হিট করবে, আর লোকে তখন ইমোশনাল কথা লিখে ভরিয়ে দেবে। এক্স্যাক্টলি তাই কিন্তু হয়েছে। অথচ পুষ্পা টুর মতো ফালতু সিনেমা 1800 কোটি না, একদম পুষ্পা টুর কোনো দোষই নেই, পুষ্পা টুরও দোষ নেই, ব্যাডাস রবি কুমারেরও দোষ নেই। আসলে সমাজে বিভিন্ন স্তরের মানুষ আছে, প্রত্যেকের জন্য সিনেমা থাকা উচিত, প্রত্যেকের জন্য বানানো উচিত। সত্যজিৎ রায়ের সিনেমা সবাই মানে সেই মানুষটা দেখবে না যে ব্যাডাস রবি কুমার বা পুষ্পা টু দেখবে, মানে সাধারণত দেখবে না আর কি। তো সেক্ষেত্রে সত্যজিৎ রায়ের সিনেমাটা যে মানুষটার খিদে মেটাচ্ছে, তাহলে অন্য যে জন রয়েছে যার পুষ্পা টুর খিদেটা রয়েছে, তার খিদেটা কে মেটাবে? আলটিমেটলি সবার জন্য তো কিছু রাখতে হবে। তুমি একটা জিনিস ভাবো, এই যে তুমি বলছো লাঞ্চ বক্স 200 কোটি কামাচ্ছে না, কেন কামাচ্ছে না? লাঞ্চ বক্স কারা দেখবে, কারা দেখে? যে লোকগুলো দেখে সেই লোকগুলো আমাদের গোটা সমাজের কত পার্সেন্ট? আমার সমাজে ওই রকম শিক্ষিত লোক যদি 1% হয়, তাহলে 1% লোকই লাঞ্চ বক্স দেখতে যাবে, তাই না? শিক্ষিত মানে আমি ডিগ্রির কথা বলছি না। তো লাঞ্চ বক্সের যেরকম দর্শক আছে তার জন্য সেরকম সিনেমা তৈরি হয়েছে। তো তাদের সংখ্যা যদি বেড়ে যায়, লাঞ্চ বক্স তখন 200 কোটি কামাবে, অসুবিধা কি আছে? তো সমাজটাকে সবার আগে সেই জায়গায় সেই লোকগুলোকে তুলে আনতে হবে যে লাঞ্চ বক্স দেখার জন্য তৈরি। তা আমার মনে হয় রবি কুমারের মতো সিনেমারও খুব দরকার আছে। 2025 সালে এসেও সমাজকে তোলার কথা আমাদেরকে ভাবতে বা বলতে যদি হয়, কারণ আমি 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 একটা ব্যক্তিগত মানে অনুভব বা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই তুমি যাদের কথা বলছো না যে তাদের পুষ্পা টু দেখতে ভালো লাগে, আরে কমার্শিয়াল সিনেমা, ভালো কমার্শিয়াল সিনেমা প্রচুর আছে। তুমি অগ্নিপথের এক্সাম্পল নিয়ে নাও, কেজিএফ এর এক্সাম্পল নিয়ে নাও, প্রচুর ভালো খারাপটা ডিফাইন করে দেওয়ার আমি বা তুমি কে? পুষ্পা টু একটা জঘন্য সিনেমা, ঠিক আছে?
এবং এটা যারা এটা বিচার করার আমি বা তুমি কে? আমি তাদেরকে মানুষ বলে রিয়েলি না, বিচার না। করার আমি বা তুমি কেউ না, আমি তো জাস্ট ওপিনিয়ন রাখছি। পছন্দ যার হবে হবে, যার পছন্দ হবে না হবে না। বহু শিক্ষিত লোক আছে কি যেন বলে? যাদের খাদান ভালো লেগেছে, আবার বহু শিক্ষিত লোক আছে যাদের খাদান আমারই তো ভালো ভালো লাগেনি। লেগেছে। খাদান অনেকে আছে, পুষ্পাটুর থেকে 1000 গুণে বেটার ফিল্ম। ওকে, হ্যাঁ অনেকে বলছে খাদান খাদান পুষ্পাটুর খুব মধ্যে বাজে একটু সিনেমা, অফেন্ডিং না। অনেকে বলছে খাদান খুব বাজে সিনেমা, অনেকের বক্তব্য খাদানে প্রচুর গান আছে, অনেকের বক্তব্য যে খাদানে প্রচুর গান আছে সেটাই ভালো, কেউ বলছে প্রচুর গান থাকাটা খারাপ। তো এবার পার্সেন্ট টু পার্সেন্ট সবার ভ্যারি করবে। বক্তব্যের এবার স্বাধীনতা রয়েছে, হ্যাঁ অবশ্যই বক্তব্য করবে, না, সবার বক্তব্য না, বক্তব্যে- বক্তব্য না, শুধু এটা বক্তব্যের কথা তো অনেক পরে আসবে। সবার চুজ করার স্বাধীনতা রয়েছে। আমি যদি তাকে 10টা খাবার না দিই, সে কি করে চুজ করবে? আমাকে ব্যাডাস রবি কুমারও দিতে হবে, পথের পাঁচালীও দিতে হবে, তারপর যে যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করে নেবে, তাই না? ব্যাডাস রবি কুমারের মতো আরো তো 10টা ওরকম মাস কমার্শিয়াল সিনেমা আসছে যেগুলো আমরা সমালোচনা করি, কিন্তু তার মধ্যে সবকটা তো হিট করছে না, সেটা ভাবো। না না, ব্যাডাস রবি কুমারের মতো আর কোথায় আসছে? ব্যাডাস রবি কুমার একটাই হয়, ঠিক আছে, আর কোথায় আসছে? এবছর কিন্তু আর বেশি খুব একটা খিল্লি সিনেমা কিন্তু আসছে না। মানে আমি কিন্তু অ্যাটলিস্ট, আমি গতকাল রাত্রিবেলা শিবা কার্তিকেয়ানের পরাশক্তি বলে একটা সিনেমার টিজার দেখলাম, আরো কি কি সব দেখছিলাম বসে। খিল্লির সিনেমা সেরকম আসছে না। সাউথের কিছু সিনেমা আসছে যেগুলো খুব ভালো হতে যাচ্ছে। হাউসফুল 5টা নিয়ে খিল্লি হবে, হাউসফুল 5 না, নিয়ে খিল্লি হবে, ওটা মিলিয়ে নেবে আমার ওটার কথা। তো ফ্র্যাঞ্চাইজিটাই ভালো রকম খিল্লি হবে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার কেন, দেখা কেন, যাক কেন? যে কিরকম টাইপের যোগ ওটা নিয়ে সমস্যা নেই কেন? Okay. হাউসফুল 5 কে নিয়ে সমস্যা নেই কেন? সেখানেও তো ওটা রুচির নিয়ে বিরুদ্ধ সমস্যা আছে। নেই। না না, আমি তোমাকে বলছি ওটা নিয়ে সমস্যা এই কারণে নেই, কারণ ওটা শুরু থেকেই একটা কমেডি, একটা এন্টারটেইনিং ফিল্ম ছিল। আর ওটার যে ডাইরেক্টর, তার রাইটিং নিয়ে আলাদা করে ইউটিউবাররা প্রশংসা করে না। এই যে পুষ্পা টুর যে ডিরেক্টরটা আছে না, সুকুমার রাইটিং, সুকুমারের লেখা নিয়ে লোকে অ্যানালিসিস করছে। আমিও অ্যানালিসিস দেবো, পুষ্পা টু একবার ওটিটিতে আসুক না। হাউসফুল 5-এর কোনো প্রিটেন্সিয়াল ডাইরেক্টর নেই যে দাবি করছে বা যাকে নিয়ে কিছু পোর্শন এরকম বলছে না যে এর মতো লিখতে কেউ পারে না। ওটা শুরু থেকেই খিল্লি ছিল, ওটা ফানের উদ্দেশ্যেই বানানো হয়েছে, এটা আমরা জানি। পুষ্পাটুর প্রবলেমটা অন্য জায়গায়, সেটা এখানে আমাদের এই ভিডিওতে কভার হবে না, বাদ দাও, ঠিক আছে। চলো আমরা নেক্সট টপিকে যাই। এর পরের টপিক কি ছিল? ব্যাডাস রবি কুমারের পরের টপিক কি ছিল? এই গানগুলো নিয়ে তোমরা কিছু বলো, গানগুলো নিয়ে কিছু বলো। তন্দুরি ডেজ কেমন লাগলো? প্রিন্স কি স্টিল হয়ে গেছে অপ্রতিম না, নাকি? শোনেই নি শুনতে এবার। পাচ্ছে না কিছু? না না, প্রিন্সের কোনো কথাই শোনা প্রিন্স যাচ্ছে না। স্টিল নিজের মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। প্রিন্স আজকে না, আমি- তাকিয়ে নেই আমাদের দিকে। হ্যাঁ, হ্যাঁ sound তো sound আসছে, আসছে। আমার ছবিও sound দেখা আসছে যাবে, তো। সবই ঠিক আছে, কিন্তু তোমার মতামত sound শুধু আসছে তো। শোনা যাচ্ছে না। না তোমার না বল, বক্তব্য তুমি না, না, বল বলো, যে বলো, তন্দুরি কি ডেজ আছে কেমন যেমন? লাগলো? হ্যাঁ, তোর বক্তব্য বল। ব্যাডাস রবি কুমারের সব থেকে বেশি কোন গানটা ভালো লাগলো? মেন আমি একটা জিনিসই লক্ষ্য করেছি, সেটা তন্দুরি নাইটস বলি বা তন্দুরি ডেজ, দুটোর কথাই যদি ধরি, হিমেশের জন্য নায়িকাকে জঘন্য নাচতে হয়েছে। এর আগে উর্মিলা মাতন্ডকরের সঙ্গে নেচেছিল কার্ডস বলে একটা সিনেমাতে, সেখানে জঘন্য নাচতে হয়েছিল হিমেশের সঙ্গে উর্মিলাকে। এই গানটা তো সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। সানি লিওন একজন ভালো কিন্তু ড্যান্সার, তার এর আগে তোমরা বেশ কিছু গান দেখে নাও, তাকেও জঘন্য স্টেপ করতে হয়েছে শুধুমাত্র হিমেশের জন্য। আর আমি যদি তন্দুরি নাইটসের সঙ্গে তুলনা করি, ওটা অনেক বেটার একটা গান ছিল। তন্দুরি ডেজ আমার মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি, ভাইবস রয়েছে। কিন্তু মেন আমার ভালো লেগেছে দিল সে তাজমহল গানটা। ওই গানটা কিন্তু প্রপারলি হিমেশ রেশমিয়া ফিলিংসটা আমাদেরকে দিয়েছে, আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আর বাদবাকি গানগুলো, মানে গানগুলোর মধ্যে তেমন কিছুই নেই, ডায়লগগুলো ভালো লাগছে, কিছু কিছু মজার ডায়লগ রয়েছে, সেগুলো বেশ ভালো লাগছে। এবার কি এগুলো না নিয়ে না কি প্রিন্স, কথা তুই বলবো, আমাকে একটা কথা কথা বলার মতো বল, আলাদা করে তুই কিছু কি নেই হলে ব্যাপার। তন্দুরি ডেজ দেখার সময় কি চিকেন তন্দুরি নিয়ে কি ঢুকবি? আমি তো ভেবেছি আমি চিকেন তন্দুরি লুকিয়ে পকেটে করে নিয়ে ঢুকবো, ওই গানটার সময় খেতে খেতে আমি ভিডিও করবো, ঠিক আছে। তারপর আমি কেস খাবো, ওটা আলাদা ব্যাপার। তাহলে আমি তোমার সঙ্গে যাবো, তুমি আমাকে তন্দুরি খাইও, কারণ আমার চিকেন তন্দুরি কেনার মতো টাকা নেই না মাল্টিপ্লেক্সে। না, আমি একটার বাইরে যে থেকে দাম, কিনে তুমি আমায় পকেটে খাইয়ে করে দিও, নিয়ে তোমার সঙ্গে ঢুকবো। যাচ্ছি ওই তাহলে। মাল্টিপ্লেক্স থেকে কেনার টাকা আমারও নেই, শুধুমাত্র অভ্রদার আছে। মাল্টিপ্লেক্সে তো তোমায় মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে ঢুকতে দেবে না, প্লাস্টিকের তোমায় নিয়ে ঢুকতেই তো দেবে পকেটে না। নিয়ে ঢুকবো, ঠিক আছে, বলবো ওটা ফোন দাদা, ঠিক আছে, ড্রেনে পড়ে গেছে, পকেটে করে নিয়ে আসছে। খাদান তো অপরাধ দুটো বলো। হলো, কি বুঝছো? বাংলা সিনেমার মার্কেট কি বড় হচ্ছে? আরে আবার স্বর্ণবতী বলুক স্বর্ণজ্যোতি তুই আগে বল বলুক। প্রিন্স আগে, আমি আগে বলবো না, তুই বল। হ্যাঁ দেখো, আস্তে আস্তে তো ভাবনা চিন্তা মানে ওইরকম জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে, আস্তে আস্তে একটা মার্কেটিং তো বড় হচ্ছে। কিন্তু দেবদাও রিসেন্ট একটা ইন্টারভিউতে কথা বলেছে যে এইটা দিয়েই মার্কেট বড় হবে না, আস্তে আস্তে আমাদেরকে প্রত্যেক বছর এর থেকে বেশি কিছু ভাবতে হবে। 2027 গিয়ে আমাদেরকে আরও বড় করে রিলিজ করতে হবে। তবে হ্যাঁ, ইনিশিয়েটিভটা খুব ভালো ছিল, এরমভাবে যে রিলিজ করা হচ্ছে, ওখানে যারা বাঙালি তারা এক্সাইটেড হচ্ছে। এবং এই যে দেব আসছে বলে যে ওখানেও যে ওরকম একটা জায়গাতেও যে হাউসফুল হলো, লোকে যে এক্সাইটমেন্টটা দেখালো, এটা খুব দরকার ছিল বাংলা সিনেমার জন্য। এবং শুনছি তো আস্তে আস্তে লন্ডন থেকে শুরু করে আরও কিছু জায়গাতেও রিলিজ করবে।
তো খুবই ভালো একটা দিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে বাংলাদেশের একটা সিনেমা রিলিজ করেছিল দুবাইতে এবং ভালো রেসপন্স এসেছিল, তুফান সম্ভবত, খুব যদি না ভুল বলি। তারপর আমাদের এখান থেকেও রিলিজ করছে। আস্তে আস্তে বাংলা সিনেমার মার্কেটটা সত্যিই বড় হচ্ছে, তবে টাইম লাগবে বড় জায়গাতে পৌঁছতে, আস্তে আস্তে দেখা যাক কী হয়। খাদান যা যা সাফল্য পাচ্ছে সেগুলোর জন্য খুবই ভাল লাগছে, এবং এটা দেখে অন্য সিনেমাগুলো সাহস পাবে। আমাকে জিদ্দার একজন ফ্যান গতকাল রাত্রিবেলা মেসেজ করে বললো যে দাদা তোমরা এই টপিকটা নিয়ে কথা বলো, যে জিদ্দাকে ফেস্টিভ্যালের সময় সিনেমা রিলিজ করার জন্য, নন ফেস্টিভ্যালে না ছাড়তে, কারণ সে গত 2-3 বছর ধরে কোনো ফেস্টিভ্যাল রিলিজ সে করছে না এবং সেটা কিন্তু চাপ হচ্ছে। এই ব্যাপারে তোমাদের কি মনে হয় বলো? আমি বললাম যে দেখো, আমাদের ভিডিও করাতে কিছু যায় আসে না, জিদ্দা সবই জানে, সবই বোঝে, এবার সে তো তার যা সিদ্ধান্ত সেটাতেই সে অটুট থাকবে, ঠিক আছে। আর তারপর বিজনেসের কি পার্সপেক্টিভ আছে সেটা তো আমরা পারছি না জানতে, সেটা তো আমরা বুঝতে পারছি না। সে তো আর ফ্লপ চেয়ে তো সে সব করছে না, এবার তারও নিশ্চয়ই কিছু আছে। এবারে দুর্গাপুজোতে 5খানা সিনেমা আসছে, আমি আর তাকে এটা জিজ্ঞাসা করলাম না, এর মধ্যে জিদ্দাও সিনেমা রিলিজ যদি করে তাহলে শো পাবে কোথায়, হল পাবে কোথায়, আর এর সঙ্গে আরো 2টো হিন্দি ফিল্ম হয়তো আসবে, কি হবে ফেস্টিভ রিলিজ করে? তোমাদের কি মনে হয় এই ব্যাপারে বলো? তুমি বলো না, বলো অপরাধ, বলো। এসব ব্যাপারে তুমি বিশেষজ্ঞ। আমি এখন ক্যামেরা ঠিক করছি, তুমি তো তখন বলো। আমার মনে হয় ফেস্টিভ রিলিজ হলে একটা অ্যাডভান্টেজ তো থাকেই, কিন্তু যদি কনফিডেন্স থাকে তাহলে ফেস্টিভ্যালে রিলিজ না করলেও সিনেমা চলবে। এবং সেরকম কনফিডেন্স মিন্স শুধু সিনেমাটা ভালো হবে না, হবে এরকম নয়। সিনেমাটা তো ভালো হতেই হবে, তার সাথে সিনেমার প্রচারটা ঠিকঠাক হতে হবে, যাতে অন্য সময়েও মানুষ সিনেমা দেখতে যায়। উইন্ডোজ প্রোডাকশন নতুন নতুন উইন্ডো খুলে দেখিয়ে দিয়েছে যে এই সময় সিনেমা রিলিজ করলে চলে, ওই সময় সিনেমা রিলিজ করলে চলে। তো তারা যদি এটা করতে পারে, একদিন সাহস করে তারা প্রথম তো দুর্গাপুজোয় রিলিজ দিয়েছিল, তার আগে তো দিত না। তো এরকমভাবে আমার মনে হয় এই চেষ্টাটা, এক্সপেরিমেন্টটা করা দরকার এবং কনফিডেন্টলি করা দরকার, যে আমাকে সাকসেসফুল হতেই হবে। আগস্ট মাসে রিলিজ করে 15 আগস্ট রিলিজ করেও তো সিনেমা হিট করানো যায়, যাবে না কেন? তো এরকম ভাবে ভাবলে হয়। আচ্ছা, এই সৃজিত মুখার্জির সাথে দেব আর প্রিন্স জিতের যে একটু বলুক, কাজটা, প্রিন্স একটু বলে নিক। হ্যাঁ আমি ওই কোয়েশ্চেনটাই করছি যে প্রিন্স আমাদেরকে হ্যাঁ, দেব হ্যাঁ, আর জিতের সাথে না, আমার সৃজিত মুখার্জির কাজটা নিয়ে একটুখানি ডিটেলসে বল। হ্যাঁ বলো। না না, ওটার আগের যে কথাটা হলো সেই কথাটা নিয়ে প্রিন্স বলুক একটু। না, আমিও অভ্রতার সঙ্গে পুরোপুরি একমত। অভ্রতা যেরকম বললো যে একটা ভালো সিনেমা এলে যে কোনো টাইমেই ওয়ার্ক করতে পারে, এবং আরেকটা জিনিস দরকার, মার্কেটিং। জিদ্দা যদি ফেস্টিভ সিজনেই যদি সিনেমা আনে, আমি ধরে নিচ্ছি কথার কথা, কিন্তু সেটা যদি মার্কেটিং না করে, প্রমোশন না করে, তাহলে সেই বক্স অফিস কখনই আসবে না। আজকে খাদান ফেস্টিভ সিজনে এসে ভালো চলেছে শুধুমাত্র কিন্তু প্রমোশনটার জন্য। ওই যে লেভেলের প্রমোশন হলো, ইভেন এখনও পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে গিয়ে যে হল ভিজিট করছে, সেটার গুরুত্ব কিন্তু রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই জিদ্দা সিনেমা ঈদে আসুক বা যে কোনো টাইমে আসুক, প্রমোশন একটা ঘাটতি থাকে। তো আগে সেটাকে ঠিক করতে হবে, এবং অবশ্যই সেই রকম ধরনের সিনেমাটা আমার মনে হয় নর্মাল টাইমে ওয়ার্ক করতে পারে। এবং যতদূর মনে হয় জিদ্দার এই বছর কোনো সিনেমা আসবে না, মানে নেটফ্লিক্সে যে কাজটা আসছে ওইটা বাদে এই বছর কোনো সিনেমা রিলিজ করবে না, এবং জিদ্দা অন্যরকম কিছু প্ল্যানিংও করছে। তো আশা করবো পরের বছর থেকে সব কিছুর দিক দিয়ে আমরা একটা অন্যভাবে হয়তো জিতের প্রোডাকশন হাউসকে পাবো। প্রশ্ন আছে যে এই যে বলছো জিদ্দার কোনো সিনেমা আসবে না, বাংলা সিনেমা শুনেছি যে 16 দিনে 12 দিনে শ্যুট হয়। আমি ধরে নিলাম জিতের সিনেমা মানে সেটা 50 দিনে 70 দিনে শ্যুট হবে। তাহলে এই বছরের এই তো সবে শুরু, কালকেই জিত একটা সিনেমা সাইন করবে, সেই সিনেমাটাই দুর্গাপুজোর সময় রিলিজ করবে, এটা কি হতে পারে না? এটাও তো হতে পারে। আমরা ধরেই নিচ্ছি যে এখনো কোনো সিনেমা সাইন করেনি বা কোনো সিনেমা নিয়ে কাজ হচ্ছে না, মানে এই বছর কোনো সিনেমাই আসবে না, এটা কিরকম ব্যাপার? না না, আমার মনে হয় জিদ্দা ইচ্ছা করে একটা গ্যাপ নিচ্ছে, মানে পুরোপুরি একটা গ্যাপ ইচ্ছা করেই নিচ্ছে। হয়তো অনেক কিছু রেডি হয়ে আছে, কিন্তু 2025টা জিদ্দা পুরোপুরি একটা গ্যাপ নিতে চাইছে। যে কারণে আমার মনে হলো আগের বছর জন্মদিনে যেখানে সবাই এক্সপেক্ট করেছিলাম অনেক আপডেট আসবে, কোনো আপডেট আসেনি। এটা আমার মনে হয় যে ইচ্ছা করেই হয়তো একটা গ্যাপ নিতে চাইছে, যাতে তাকে নিয়ে আরও বেশি করে আলোচনাটা হয়, অপেক্ষাটা যাতে হয়, হতে পারে সেটা একটা কারণ। দেখা যাক লাস্ট অবধি কোয়ান্টিটি না কোয়ালিটির দিকে বেশি ফোকাস করতে চাইছে, স্ক্রিপ্টের পিছনে বেশি সময় দিচ্ছে, 10টা স্ক্রিপ্ট বেশি ভালো করে পড়ছে, গুরুত্ব দিয়ে, এটাও তো হতে পারে। একদম একদম। চেঙ্গিজ মানুষ বুমেরাং যতদিন না বিক্রি হবে ততদিন অবধি একটু চাপ আছে। তো চেঙ্গিজই এখন অবধি বিক্রি হয়নি, সেখানে বুমেরাং আর মানুষের তো আমি বাদই দিচ্ছি, ঠিক আছে। বুমেরাং ক্রিটিক্যালি একটু অ্যাক্লেম পেয়েছিল, ওটা অনলাইনে এলে অনেক লোক দেখবে হয়তো। তো আর এই 50 দিন 70 দিন না, জিদ্দা মোটামুটি 45 দিন মতো শুট করে যতদূর আমি জানি, আমার ভুলও হতে পারে, ঠিক আছে। এবারে সিনেমা 50 দিন 70 দিন শুটিং করা, স্কেডিউল, লোকেশন চেঞ্জ, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন,
অনেক ব্যাপার থাকে। তো আমরা এখন মোটামুটি ফেব্রুয়ারির শুরুতে দাঁড়িয়ে আছি। এখন থেকে অলমোস্ট 7-8 মাস বাদে হচ্ছে কি দুর্গাপুজো। তো হ্যাঁ, 7-8 মাসে হতে পারে, কিন্তু জিদ্দার অ্যাকচুয়ালি মানে দেখো, মার্কেটে কে কিরকম চলছে আর কার কিরকম ইমেজটা পাবলিকের কাছে, বাট কে কিরকম চলছে সেটা হচ্ছে কি এদের কাছে। আমি রিসেন্টলি খাদানের বক্স অফিস নিয়ে যখন বক্তব্য রেখেছিলাম আমার চ্যানেলে, তো অনেকেই আমাকে বলেছে যে তুমি যে ডাউটটা করছো, তুমি একটা ব্যাক ক্যালকুলেশন করো, যে এসভিএফ হঠাৎ করে খাদানের পরে দেবের সাথে টাকা কেন লাগাচ্ছে। কারণ এসভিএফ এর নিজের সিনেমার চেন আছে। তো এসভিএফ দেখছে যে দেবের খাদান কিরকম রেঞ্জের একটা বিজনেস করছে, সেই জন্য এসভিএফ সাহসটা নিচ্ছে যে চলো দেবের সাথে একটা ফিল্ম গিয়ে করি, লোহা গরম আছে, এখানে আমি গিয়ে হাতুড়ির বাড়িটা কিন্তু মারি। এসভিএফ এর সাথে দেবের যে ঝামেলা সেটাও কিন্তু জানে কিন্তু প্রত্যেকে। তা সত্ত্বেও এসভিএফ যে এগিয়ে এসছে রঘু ডাকাতের জন্য, সেটা আরো একটা বড় বেশি ইন্ডিকেটর যে খাদান অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে। তো জিতের সাথে কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। জিত কিন্তু বেশ কিছু মাস আগেই বলে দিয়েছে যে আমি কিন্তু এখন অন্যান্য ডিরেক্টরদের সাথে বা অন্য প্রোডাকশন হাউসে কাজ করতে রাজি কিন্তু আছি। লায়নের আপডেট তারপরে এলো, কিন্তু তারপরে আর কিছু কিন্তু আসছে না। দেবের সাথে জিতের সাথে শিবপ্রসাদের এত ভালো বন্ধুত্ব, উইন্ডোজের সাথে একটা কাজ এলে পরেই জিদ্দার কামব্যাক হয়ে যাবে বলে এটা অনেকে মনে করছে, সেরকমও কিছু কিন্তু হচ্ছে না। বা না, এই যে এখানে আমি একটা প্রশ্ন অবরোধ, একটা মিনিট, এই যে রক্তবীজ 2 তে ভিক্টর ব্যানার্জি শিওর কিন্তু এখন অব্দি হয়নি। বলো। সোহম আর অঙ্কুশ যে ভিলেন যে রয়েছে, ওদের দুজনের এগেনস্টে একটা স্ট্রং হিরো তো দরকার। এবার আমি অ্যাকচুয়ালি গতকাল ওই ফ্যান ক্লাবের সাথে কথা বলার পরে আমি ভাবছিলাম, জিৎ যদি রক্তবীজ 1টা তখন অ্যাকসেপ্ট করে যদি নিত, তাহলে আজকে রক্তবীজ 2তে ও থাকতো এবং আমরা 2025-এর দুর্গাপুজোতে বিভৎস একটা ক্ল্যাশ দেখতে পেতাম। রঘু ডাকাতের সাথে রক্তবীজের ক্ল্যাশ তো হচ্ছেই, রক্তবীজের জিৎ হিরো, রঘু ডাকাতের দেব কিন্তু হিরো। কিন্তু এগুলোর জন্য দূরদর্শিতা থাকতে হয়, ঠিক আছে? মারাত্মক। না দূরদর্শিতা না, এটা আমার এটা ওই জায়গায় দাঁড়িয়ে কখনোই বিচার করা কারোর পক্ষে সম্ভব না। তাকে একদম ভবিষ্যৎ দেখতে হবে, টাইম মেশিনে যাবে, না হলে সম্ভব না। রক্তবীজ যে কিন্তু যদি রক্তবীজ উইন্ডোজের তরফ থেকে একটা বড় রিস্ক ছিল, রক্তবীজ উইন্ডোজের তরফ থেকে একটা বড় রিস্ক ছিল, তারা ওটা এক্সপেরিমেন্টাল ছবি বানিয়েছিল। সেইটা আমি জানি অবদা, বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি জিতের সাথে শিবপ্রসাদের ভালো যখন বন্ধুত্ব, জিৎ যখন দেখছে যে শিবপ্রসাদ মার্কেটে চলছে এত ভালো, তাহলে কেন বসছে না তার সঙ্গে? কে বললো কেন জিৎ এখনো নিজের জিতের কাছে কটা স্ক্রিপ্ট আছে তুমি জানলে কি করে? শিবপ্রসাদের স্ক্রিপ্ট পড়ছে না এটা জানলে কি করে? শোনো, এরকম কিছু হলে না নিউজ বেরিয়ে যায়। জিদ্দার পেছনে যেই রেটে লোকজন পড়ে থাকে খবরের জন্য, নিউজ বেরিয়ে যায়। কোনো নিউজ আসছে তখন বেরোবে না, কোনো নিউজ আসছে না, ঠিক আছে? নিউজ তখনই বেরোবে যখন কথাবার্তা একটু এগোবে। ইনিশিয়াল স্টেজে কখনোই নিউজ বেরোতে পারে না, রিজেকশনের নিউজ কখনো বেরোয় না। এই যে জিতের কাছে রোজ তো 10টা করে আসছে স্ক্রিপ্ট, সেই 10টার মধ্যে 10টাই রিজেক্ট করেছে ধরো, সেগুলো নিউজ কি আসছে? সেগুলো নিউজ আসবে না। কিন্তু যখন দেখবে একটার কাজ এগিয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে খুবই যে এটা হবে, তখন নিউজে আসবে। এনিওয়ে, আমি তখন প্রিন্সকে যেটা জিজ্ঞাসা করতে গেছিলাম, সৃজিত মুখার্জির সিনেমায় দেব আর জিৎ একসাথে আসছেন, এরকম খবর তুমি কোথা থেকে পেলে? না, এটা তো তোমার মানে সৃজিত মুখার্জি একটা ইন্টারভিউতে বলেছিল, একটা খবরের কাগজেই, আমি নামটা ভুলে যাচ্ছি, সেখানে আমি ফার্স্ট দেখি এবং তারপরে সেখান থেকেই ভিডিওটা করেছিলাম। মানে সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল সৃজিত মুখার্জিকে যে মানে জিৎকে আর কি বারবার আর কি যে তার সিনেমা রিজেক্ট করেছে, সেটা নিয়ে সৃজিত মুখার্জি আর কি কথা বলছিল। তো সেখানেই বলে যে আমি রিসেন্ট একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, এবং রাজ চক্রবর্তী একটা খুঁজে মেরেছিল, তোমাদের হয়তো মনে আছে, যে কোনো আতেল পরিচালক দেবজিৎকে একসঙ্গে আনতে পারবেন, এই কথাটা বলেছিল, যদি তোমরা ভালো করে খেয়াল করো। এবার তখনই মিডিয়া থেকে প্রশ্ন করা হয়, সৃজিত মুখার্জিকে বলা হয় যে কোনো আতেল পরিচালক করতে পারবেন এরকম বলা হচ্ছে, তখন সৃজিত বলে যে আমাকে তো অনেকে তাই মনে করে, এবং সেই কথাটাকে আমি খুবই স্পোর্টিংলি গ্রহণ করি, এবং তাই আমি দেবজিতের কাছে একটা পাঠিয়েছি, সেটা ওদের কাছে পাঠিয়েছি, ওর সঙ্গে কথা চলছে, মানে এরকম একটা খবর দেখছিলাম, সেই কারণেই ভিডিও করেছিলাম। এবার দেখা যাক কতটা সত্যি হয় না মিথ্যে হয়, সেটা তো সময় এলে বোঝা যাবে। সে তো অবশ্যই। আর একটা কথা, এবার অন্য একটা প্রসঙ্গে আমি একটু যাই, সেটা হচ্ছে যে তোমাদের কি মনে হচ্ছে না যে সাউথ ইন্ডিয়ান সিনেমা একটু বেশি ওভার হাইপড?
মানে সাউথ হিন্দিতে বলিউডে তো সিনেমা তৈরি হচ্ছে এখনো, বলিউড কিছুটা ডাউনফলে যাচ্ছে এটা ঠিক। সাউথ ইন্ডিয়ায় বেশ ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে যেগুলো সুপারহিট হচ্ছে প্যান ইন্ডিয়াতে, কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমাকে নিয়ে যতটা বেশি বলা হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাতে, তো সাউথ ইন্ডিয়ান সিনেমা কি অতটাও এগিয়ে গেছে কি মনে হয়? না, এটা কেন হয়েছে আমি তোমাকে ব্যাপারটা বলছি, এটা আমি ব্যাপারটা পুরো বলছি তোমাদেরকে। এই যে আগে যখন বলিউডে হিট হিট সিনেমাগুলো হচ্ছিল বা বাংলাতে হচ্ছিল, সেগুলো তো সাউথেরই রিমেক হতো, সেখান থেকে অর্ধেক জিনিস স্টাইল, হিরোর প্রেজেন্টেশন সব ওরকম হতো। এবার যবে থেকে মানুষ সাবটাইটেলে সিনেমা দেখা শুরু করেছে না, মানুষ আগে অরিজিনালটা যখন থেকে দেখা শুরু করছে, মানুষের মাথায় ঢুকে যাচ্ছে সব তো এখান থেকেই নকল, এখান থেকেই তো সব কিছু ঝেড়ে এতদিন ধরে একটা সিনেমা বানিয়েছে, টাকা কামিয়েছে, তো চলো ভাই আমরা এদের সিনেমাই দেখবো। এখান থেকেই না সাউথের মানে আস্তে আস্তে রাইজটা শুরু হয় নর্থ ইন্ডিয়াতে। তারপর তো একটা বাহুবলী 2 আসে, একটা KGF 2 আসে, বা একটা পুষ্পা 2 আসে, এই জিনিসগুলো ঘটে। তো ব্যাপারটা ওভার হাইপ নয়, মানুষের একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে অরিজিনালিটি যে ব্যাপারটা বা রুটেড কালচারের ওপর একটা অরিজিনাল কনসেপ্টে যে স্ক্রিপ্ট লেখা, সেটা একটা বিশ্বাস হয়ে গেছে ওদের থেকে বেটার কেউ করতে পারবে না। এবং বারবার অন্যান্য ইন্ডাস্ট্রি সেটা কিন্তু প্রমাণও করে দিচ্ছে, কারণ রিসেন্টলি আসা বেবি জন একটা 3 থেকে রিমেক হচ্ছে, এই যে দেবা এখন প্রপারলি বোঝা যাচ্ছে একটা সিনেমার রিমেক। তো যে কারণে অডিয়েন্স দেখছে যখন এখান থেকেই সব কিছু নেওয়া হচ্ছে, আমরা কেন তাদের কাজ ফলো করবো না? মানে ডাকু মহারাজের মতো ফিল্মও আমি দেখছি লোকজন প্রেইজ করছে, বা পুষ্পাটু তো ছেড়েই দাও, বা এরকম এক্সাম্পল খুঁজলে পরে আরো এরকম উঠে উঠে আসবে। সাউথের ফিল্ম নিয়ে একটা সময় কিন্তু খুব খিল্লি হতো, ঠিক আছে, লেভেলের খিল্লি হতো, কারণ ওদের সিনেমাতে খুব বেশি অবাস্তব জিনিসপত্র হয় দেখানো। এবার আমি এটা বিশ্বাস করি যে সাউথ ইন্ডিয়ানরা চিরকালই বেশি ক্রিয়েটিভ ছিল, কিন্তু তাদের ল্যাক অফ বাজেট বলি বা তাদের পরিস্থিতির জন্য তারা সেই ক্রিয়েটিভিটিটা দেখানোর চান্স বা সেটার উপরে প্রডিউসারদের ভরসা ছিল না। বাহুবলীর পর থেকে সিনারিওটা এমন ভাবে চেঞ্জ হয়েছে যে ডিরেক্টরদের ভিশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার সাউথ কিন্তু বহু জায়গা থেকে ইন্সপায়ার্ড, যারা ফরেনের ফিল্ম যারা দেখে তারা কিন্তু জানবে যে সাউথ ইন্ডিয়ানদের সমস্ত কিছু অরিজিনাল কিন্তু নয়, ঠিক আছে। সেটা আমি একটা ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে একটা গল্প বলার স্টাইল থেকে, কিন্তু ওরা ওরা যখন কাউকে কপি করে না, তখন ওদের কপিটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম হয় না। ওদের কপিটা হচ্ছে গিয়ে কি, যে হলিউডের এই ফিল্মে এই ক্যারেক্টারের এরকম আর্ক দেখানো হয়েছে, এটাকে আমি আমার কনটেক্সটে আমার রাজ্যে আমার হিরোকে দিয়ে কিভাবে করব সেইটা। ফলে এটার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি লাগে। এটা কিন্তু শুধুমাত্র আমি দেখবো ছাপবো রাজ চক্রবর্তীর জেরক্স মিশন ওরকম টাইপের কিন্তু নয়। আমি কারোর থেকে একটা আইডিয়া নিয়ে এবার সেটাকে আমি আমার প্রেক্ষাপটের মধ্যে ফেলে সেটাকে ওরকম কনটেক্সট দিয়ে যে চেঞ্জ করছি, সেটা করতে কিছু বুদ্ধি লাগে, কিছু অরিজিনাল আইডিয়া কিন্তু অবশ্যই দরকার কিন্তু পড়ে। এবং সব থেকে বড় কথা, তুমি পিক করছো, তুমি 10টা জিনিসের মধ্যে এটাই যে ভালো হতে পারে, এটা যে তুমি বুঝে যে এটা যে তুমি পিক করছো, ওটার জন্য কিন্তু একটু বুদ্ধি কিন্তু আছে দরকার। একটা গাধা ছেলেকে তুই পুরো বই খুলে দিলে ও জানে না যে কোথা থেকে কপি করে, কারণ ও তো পড়েই নি কোনোদিন। একটু বুদ্ধিমান ছেলেকে দিলে ও জানে যে এই পাতায় এই অ্যান্সারটা থাকতে পারে। তো সেই মেরিটটা কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান থেকে আমি বলবো যে হ্যাঁ আছে। এবার হ্যাঁ, মাঝে মাঝে এরকম কাঙ্গুবার মতো আসবে, মাঝে মাঝে এরকম কবজার মতো ফিল্ম আসবে, বা মাঝে মাঝে একটা বল না ওই যে কি যেন ছিল, থাকবো দীপা না কে কি, ওই মার্টিনের মতো ফালতু ফিল্ম আসবে, ওকে। এবং তবে হ্যাঁ, এই যে অবরোধা যেটা বললো যে ইউটিউবারদের মধ্যে ওভার হাইপ, হ্যাঁ সেটা বই কি, সেটা তো ভাই আমি তো বলবো, ঠিক আছে, ওকে। আমি এক্ষেত্রে একটা স্বর্ণজ্যোতির কাছেই কোশ্চেন করছি আজকে এখানে। তুমি দেখো ডাকু মহারাজের দাবিড়ি দাবিড়ি গানটাতে আমরা উর্বশীকে আমার দেখতে দেখ, পাচ্ছি অক্ষয় টান্দে মুড়িকে কুমারের ওইভাবে সমালোচনা আমি নাচতে, যদি একটা বলি, অশালীন ওয়েলকাম নাচ টু করতে, এর যেটাকে পোস্টারে মানে দিশা বলা পাটালির হয়েছে, যেটা হাতে মানে অক্ষয় সালমান কুমার খান চুল করলে বা অক্ষয় কাটছে, করলে ওটাকে অশালীন সেটা নাচই দেখে আমি বলা হতো, যে অফেন্ড একটা হয়ে বুড়ো গেছি। এটাই নাতনির মতো দাবিডি মেয়ের সঙ্গে দিবিডি এইভাবে গানটা নাচছে। যখন এসছে কিন্তু তুমি আমাকে দেখো অনেকে আজকে রোস্ট বালিয়া করতে নাচছে, বলেছে, খুব বাট একটা এই কিন্তু ধরনের সমালোচনা জিনিস হচ্ছে রোস্ট না। করতে পারি তোমার না। কি মনে হয় অক্ষয় আমি সালমান ক্যামেরা করলে খুলে অনেক কিছু সমালোচনা চা হতো না? খিস্তি দেবো কি মনে হয় একদম এটা নিয়ে? বস্তির মতো, ঠিক আছে। মানে মানে বালেয়াকে মানে ওই শুটিং এর স্পটে আমি যদি থাকতাম না, জুতো খুলে ছুঁড়ে মারতাম কপাল বরাবর, ওকে। তো হ্যাঁ হ্যাঁ এই সমস্ত অসভ্যতা অশ্লীলতাকে আমি ক্রিটিসাইজ করার কোনো ভদ্র ভাষা আমি তো খুঁজে তো পাই না। তবে হ্যাঁ, তুই যে বলছিস যে হিপোক্রেসিটা, যেটা তুই পয়েন্ট আউট করতে চাইছিস প্রিন্স, সেই হিপোক্রেসিটা এক্সিস্ট করে। কারণ আমাদের এখানে না লোকজন রয়েছে যে কারুর কিছু একটা ভালো চলছে, তো ওর খারাপটাকে কাইন্ড অফ আনদেখি করে দেবো, ঠিক আছে ঠিক আছে ছাড়ো বাদ দাও, ঠিক আছে। ডাকুমা আমি মানছি যে বালেয়ার লাস্ট 4টে সিনেমা হিট গেছে, তাই বলে এটা তো জাস্টিফাই তো হয় না না। আর ওই যে মহিলাটা কি যেন নাম, উর্বশী রাউতেলা, ও তো ছাগলের মতো কথা বলে। ওকে ইন্টারভিউতে সইফ আলী খানের উপরে অ্যাটাক নিয়ে বলছে, ও হঠাৎ করে করতে গিয়ে দেখি মেরে পাস মেরা আবি 105 কারোর,
মানে তুই এদের কথাবার্তা শুনে দেখবি, দেখ আমার ভিডিও দেখে অনেকেরই মনে হয় যে স্বর্ণবতীরা সেলিব্রিটিদেরকে এরকম ভাবে খিস্তি কেন মারে। আরে এরা মানুষের বাচ্চাই নয়, এদের সাথে রিয়ালিটির ন্যূনতম কানেকশন পর্যন্ত নেই। দাবিড়ি দিবিড়ির ওই যে কোরিওগ্রাফি, সেটে একটা লোক ছিল না যে কেউ বলতে পারতো যে ভাই এটা তো ডাউনরাইট অসভ্যতা। কিন্তু বালিয়া এমন একটা সুপারস্টার যে একটা সময় ওপেনলি একটা ইভেন্টে এই কথাটা বলেছিল, আমার সিনেমাতে আমি নায়িকাকে প্রেগনেন্ট করব, অডিয়েন্স সেটাই দেখতে চায়। এইরকম একটা জানোয়ার টাইপের লোককে সাউথের মতো জায়গাতে সুপারস্টার বানানো হয়, মানে সাউথের অডিয়েন্সের কোয়ালিটি কিরকম বুঝতে পারছিস? ওপেনলি কেউ এই কথাটা কেউ বলতে পারে? তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, ঠিক আছে। এবার হ্যাঁ, বলিউডে যদি হতো না, তাহলে প্রতীক বোরাদের মতো লোকজন, প্রতীক বোরাদে, ঠিক আছে, এই জানোয়ারটাকে তুই দেখ, ওর কাছে ওই ফিলিংস গানটা খুব ভালো, কারণ ওটা তো হাজবেন্ড ওয়াইফ ওরকম অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করছে, ইট ইজ ফাইন। কিন্তু শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের সাথে কেন গেরুয়া ডান্স পরে করেছে, ওর একদম ভাই, ঠিক আছে। তো এই হিপোক্রেসি গুলো ভাই রয়েছে, ঠিক আছে। আর হিপোক্রেসির কথা আমি তোকে আরো একটা বলি, আমাদের এখানে কোনো কোনো ইউটিউবারের রিভিউ নিয়ে ডাউট ওঠে, ঠিক আছে, তারপরে সে কোথায় কর্পোরেট বুকিং হচ্ছে পুরো খেলা ঘোরানোর জন্য, যে আমাকে লোকে চোর বলছে, আমি এবার নজর ঘুরিয়ে দেবো, ওই দেখো কর্পোরেট বুকিং হচ্ছে। এই যে ট্যাকটিক্সটা না, এটাকে ডাইভারশন ট্যাকটিক্স বলা হয়, ঠিক আছে। আর ইউটিউবারদের হিপোক্রেসি নিয়ে আমি বলতে যদি শুরু করি, এই ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে, তো আমি ওখানে ঢুকবোই না। চলো কন্টিনিউ। আমার যেটা মনে হয়, সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রচুর খারাপ সিনেমা হয়, প্রচুর সিনেমা চলে না। আবার যে সিনেমাগুলো চলে, হিট করে প্যান ইন্ডিয়াতে, সেগুলো যে সব ভালো হয় এরকম নয়। যেমন পুষ্পা 2 ভালো নয়, এটা তো অনেকেরই বক্তব্য। এই ব্যাপারগুলো তো আছেই। তবে ওই এখন একটা সময় হয় না, একটা সময় হয়েছিল সাউথ কোরিয়ান সিনেমা নিয়ে ভীষণ মাতামাতি হচ্ছিল, একটা সময় জাপানি সিনেমা নিয়ে হচ্ছিল, এখন তেমনি সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে। তো সব ইন্ডাস্ট্রিতেই ভালো সিনেমা খারাপ সিনেমা থাকেই। তো আমার যেটা মনে হয়, এটা মানে এতটাও হাইপ তৈরি হওয়ার মতো কিছু নেই। তো সেই কারণেই আমি কথাটা তুলেছিলাম। ছাবা নিয়ে বলো ভাই, আমি তো দেখছি সবাই ইতিহাসবিদ, কে কার থেকে কপি করছে আর বোঝা যাচ্ছে না, বাট সবাই এক কথা বলতে, ঠিক আছে। ছাবা নিয়ে আমি তো মানে মাঝে মাঝে ভাবছি যে তোরা এত বড় ইতিহাসের পণ্ডিত হলে তোরা প্রফেসর হতিস না ভাই, তোরা মুভি রিভিউ করতে তোরা কেন এসেছিস, ঠিক আছে। এবার আমি নিজে সাম্বাজির ব্যাপারে কিছু জিনিসপত্র পড়া আমি আরম্ভ করেছি, সে আমি জানি না যে, কারণ সাম্বাজির ইতিহাস খুঁজে বার করতেই খুব অসুবিধা হচ্ছে। আর আমার না ওই ভিডিও দেখে আমার জ্ঞান নেওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, কারণ এদের কোনো অরিজিনাল সোর্স হয় না। এবার বই খুঁজে বার করা বেশ চাপের আছে, কিন্তু আমি খুঁজছি। তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে। একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের হিস্ট্রি বইয়ে ছিল, ইতিহাস বইয়ে আমরা যখন পড়েছি ইতিহাস, মহারাষ্ট্রের ইতিহাস, সেখানে শিবাজির ছেলের নাম শম্ভুজি পড়েছি। সাম্ভাজি কি পড়েছিলাম আমরা? তো যাই হোক, এটা সাম্ভাজি হয়তো মহারাষ্ট্রের ওদের উচ্চারণে, কিন্তু আমরা তো শম্ভুজি বলে অভ্যস্ত। তো এখন এই ছাবা আসার পরই সবার ইয়ের উচ্চারণটাই পাল্টে গেল আর কি, রাতারাতি এরকম ব্যাপারটা। তো ছাবার ট্রেলার দেখে খুব প্রমিসিং লাগছে। আমার তো মনে হয় এই সিনেমাটা মারাত্মক, দেখে বেশ ভালো লাগছে। ও যে কটা সিনেমা করছে, স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছে, আর আমার মনে হয় এই ডিফারেন্ট সিনেমাটা বিশাল বড় একটা হিট হতে মানে যাচ্ছে। সেটা শুধু ওর গুণে হচ্ছে এরকম নয়, সিনেমার মেকিং থেকে আরম্ভ করে সবকিছুই কোথাও একটু আলাদা হচ্ছে, নিজেকে মানে স্ট্যান্ড আউট করার চেষ্টা করছে ও। আর এইরকম সিনেমা দেখো, বাহুবলীও তো এই টাইপেরই একটা সিনেমা, সেটা না হয় কোনো ঐতিহাসিক এক্স্যাক্টলি কিছু ঘটনার উপর বেস করে তৈরি নয়, সত্যি ঘটনা নয়, কিন্তু তবু এই ধরনের সিনেমা মাঝে মাঝে আসবে এবং সেগুলো সব রেকর্ড ভেঙে দেবে। এটা কিন্তু হয়, এটা হওয়ারই কথা। এই শোন না প্রিন্স, শোন না, আমাকে গতকাল রাত্রিবেলা একজন এই যদি এমন হতো আর বাবু সোনার ট্রেলার আর গানের ইয়ে পাঠিয়েছে, ঠিক আছে। দুটোই দেখে আমি ভাবছি যে যদি এমন হতো যে আমার একটা বাবু সোনা থাকতো, সে আমাকে হাওয়া দিত, ঠিক আছে। বাবু সোনার হাওয়া হাওয়া গান দেখে আমি ভাবছি যে অনিক দত্ত কোথায়, অনিক দত্ত কোথায়, অনিক দত্ত নিজের সত্যজিৎ রায়কে সামলাক, ঠিক আছে। আর ভাই নেওয়া যায় না, ঠিক আছে। আমি তো ওর চুলের কালার দেখে, তবে একটা জিনিস আমি বলবো, জিতু কামালের নাচ দেখে না, জিদ্দার কিছু পুরনো গানের কথা আমার মনে হচ্ছিল যে এ তো পুরো এক্সাক্ট ওই রকম, সেই বিদেশের রাস্তা, সেই চুলে হাইলাইট করা, ঠিক আছে, লোকেশন থেকে শুরু করে সেই একই রকমের স্টেপ। বাট যাই হোক, আমার বাবুসোনা নেই, আমি বাবুসোনার গুরুত্ব কি বুঝবো, বাবুসোনার গুরুত্ব তোমরা বুঝবে, দুটো বিবাহিত লোক। তোমরা বলো বাবুসোনা নিয়ে তোমাদের কি মনে হয়?
যাই হোক, আমি এটা দেখিনি, সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না না। না অপরাধা, তুমি কিন্তু বাংলা সিনেমার এগেন্স্টে কথা বলছো। তুমি যদি বাবুসোনার মতো না, অস্কার অপরাধা উইনিং দেখতে যাবে বাবুসোনা? কত সিনেমা দেখা না বাকি। যদি দেখতে যাও অপরাধা, দেবা দেখতে এটা কিন্তু হবে, পাপ অমর অপরাধা। সঙ্গী দেখার তুমি ইচ্ছে ক্যাপ্টেন আছে, আমেরিকা 4 এখন দেখতে জানি যাবে, না তুমি সেটা বাবুসোনা সময় কেন করতে দেখতে পারবো যাবে না কিনা। অপরাধা? দিস ইজ ভেরি রং, দেখা যাক কি হয়। ভেরি রং। জীবনে সিনেমা দেখা ছাড়াও আরো অনেক কাজ আছে। বাংলাদেশ সব থেকে ভালো সিনেমা বেশি, আসবে যখন, বা যে সিনেমাটা দেখতে মন থেকে ইচ্ছা বাংলাদেশ তৈরি সব হবে, থেকে সেই বেশি সিনেমাটা ভিউ পাওয়া দেখবো। মুভি ভিডিও রিভিউ চ্যানেল বানাতেই হবে, বলছে সব ভিউ সিনেমা কভার কামাতেই করতেই হবে, মানে অপরাধা চ্যানেলে ভিউ আমি আনতেই মুগ্ধ হবে হয়ে যাই টাকা মাঝে ইনকাম মধ্যে, করার ঠিক জন্য, আছে, এইরকম okay? আমার অত না চিন্তা না ভাবনা না না, নেই। অ্যাকচুয়াল রিজনটা তোমরা তো বলো যে ভালো 14 তারিখ সিনেমা তোমরা দেখবো, সবাই, সেটা রিভিউ করবো। তোমাদের যেহেতু বাবুসোনা আছে তাই তোমরা প্রেমে ব্যস্ত থাকবে। আমার বাবুসোনা নেই তাই আমি বাবুসোনা হয়তো দেখতে যাবো, ঠিক আছে। যাই হোক অপরাধ, তুমি খারাপ মনে করো না, কিন্তু আমি কিন্তু এরকম ক্যাজরা ভাবে কিন্তু কথা বলি, ওকে? তো প্রিন্স, তুমি কি তোমার বাবুসোনার সাথে বাবুসোনা দেখতে যাবে? না না, আরে এ কি কথা, অবশ্যই কোনো খারাপ মনে করার ব্যাপারই নেই। না না, আমি কোন সবই একা একাই দেখতে যাই, এটাও দেখতে যাবো কিনা কেন ঠিক সব নেই, একা একা এখনো দেখতে অব্দি যাও দেখা কেন? যাক। মানে ও অতটা আমার সিনেমা নিয়ে ইন্টারেস্টেড নয় সত্যি কথা বলতে গেলে, মানে মাঝে মাঝে আমি রিকোয়েস্ট করলে হয়তো যায়, এরকমই ব্যাপার। ওর পড়াশোনা নিয়ে মানে মেতে থাকে আর কি, প্রচুর পরিমাণে। খুব একটা সিনেমা যে দেখতেই হবে এমন ব্যাপারটা নেই, খুব হাইপ সিনেমা বা নিজের থেকে দেখতে চাইলে তখনই যায়, এই হচ্ছে ব্যাপার, ওই কারণেই। তুমি আর মানে আমি তো তোমাদের আমার ফ্যামিলির family কোটার কি? সব সিনেমা তুমি একাই দেখে নাও আর কি, অন্যদের তো কিছু থাকে না বাগে। হ্যাঁ 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 যাক, এই হ্যাঁ। হচ্ছে মুভি রিভিউয়ারদের জীবন, এই হচ্ছে খুবই কথা। দুঃখের জীবন। আচ্ছা, এরকম কি তোমরা করো যে কোনো সিনেমা দেখতে ইচ্ছা করছে না, তাও বাধ্য হয়ে দেখছি কারণ রিভিউ করতে হবে, ভিডিও করতে হবে? বহুবার হয়েছে এরম, বহুবার হয়েছে, বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে যে মনে হচ্ছে যে কেন এটা যাচ্ছি দেখতে, আমি এরম মানে কিন্তু সত্যি সাধারণত মানে কি এরকম বলবো, দেখি না যে বিরক্তিকর সিনেমাটা লাগে। দেখতে ইচ্ছা করে বহুবার না। হয়েছে, ইচ্ছেই করে না রিসেন্টলি যেতে। অবশ্য ফেলুক বক্সিটা বাধ্য হয়ে দেখেছিলাম। এছাড়া আর কোনো সিনেমা আমার দেখতে ইচ্ছা হচ্ছে না, অথচ ভাই দেখছি কেন? সাধারণত। তারপর আমার মনে আছে, আমার অ্যাকচুয়ালি এটা কি হয় জানো তো অপরাধা, আমি তো আরো এক কাঠি ওপরে, আমার দেখার কোনো ইচ্ছা নেই, গিয়ে দেখলাম, দেখে খুব বাজে লাগলো, দেন আমি ভিডিওই বানালাম না। আমার একুলো গেল ওকুলো গেল, পয়সাও নষ্ট হলো, ভিডিও বানালাম না। যেরকম বনির শুভ বিজয়া, ডাল হুম। বাটি চুরমা, আর্চিস গ্যালারি যদিও একটা ভালো সিনেমা হুম। ছিল মোটামুটি, বনির এই সিনেমাগুলোর রিভিউ কিন্তু আমার চ্যানেলে তুমি পাবে না, বাট সব দেখেছি। কান্তারা, আর কান্তারা আমার ইচ্ছা ছিল দেখার, আমি দেখেছিলাম, বাট কান্তারা আমার খুব ভালো লাগেনি, ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে, ঠিক আছে, খুব ভালো আমার মনে হয়নি কান্তারা, যাই হোক সেজন্য আমি ভিডিও করিনি। তো এরকম প্রচুর আছে যেগুলো আমার দেখার ইচ্ছা নেই, বাট ভাবছি যে ভিডিও দিলে পরে ভিউ আসবে, যাচ্ছি দেখতে, তারপরে দেখছি যে আমি এটা নিয়ে কথাই বলতে আমার ইচ্ছা করছে না। যেরকম আদিপুরুষ মিনারে দেখতে গেছিলাম, এত গালাগাল দিয়েছে, আমি এডিট করার সময় ভাবছি যে এই ভিডিও আমি পোস্ট করবো না, আমার পোস্ট করার দরকারই নেই, সবাই গালাগাল এমনিতেও দিচ্ছে অমনিতেও দিচ্ছে, আমি করবো না। তো আমার দেখাও হলো, দেখার ইচ্ছা ছিল না, টাকাও নষ্ট হলো, ভিডিও পোস্ট হলো না। যাক, ঠিক আছে, আমরা এবার তাহলে শেষ করার চেষ্টা করি। আর আজকে কোয়ালিটি আমি একটু আমার দিক থেকে কোয়ালিটি একটু বেটার করার চেষ্টা করছি, সেটা কতটা ঠিক হলো বা ভুল হলো সেটাও কমেন্টে জানিও, তাহলে আরো বেটার করার চেষ্টা করব। সেটা পুরো আমিও তোমাদের হাতে, তোমার তোমরাই audience, আমি audience, তোমাকে অবশ্যই ফার্স্টেই কিন্তু জানাচ্ছি জানিও। একটা ডিএসএলআর কিনে ফেলো। আর 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 আমি অপরাধাকে চেষ্টা বলছি যেখানে যে করবে অপরাধা করেই ফেলো। বলছি যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এরকম এক নক এরকম টোকা মেরে আমাদের দিকে ফেলো, ডিএসএলআর কি, আমি পুরো স্টুডিও বসিয়ে নেবো, ঠিক আছে, ওকে? আরে না না অপরাধা, শোনো না, তুমি তো ভিভোর ইভেন্টে তো তুমি তো গেছিলে, দুটো ফোন তুমি শুধু আমাকে আর প্রিন্সকে গিফট করে দাও, ঠিক আছে, ওকে? ওদের থেকে নিয়ে যে রিভিউ ইউনিট, কোম্পানি আমাকে দেয় না, কোম্পানি রিভিউ করার জন্য দেয়, ইউজ করার জন্য দেয়। আর তুমি আবার বলবে যে ফেরত হারিয়ে গেছে, ঠিক আছে, কোম্পানি থোড়ি আসবে তোমাকে, তুমি বলবে যে ঠিক আছে হারিয়ে গেছে, ওকে? তো এরকম ভাবে আমাদের দাও না অপরাধা, তাহলে দেয়। ঠিক আছে, একটা তোমাকে দিয়ে একটা এফআইআর করে তোমার নামে না না কোম্পানিকে অপরাধা পাঠিয়ে দেবো। এরকম করো না, আমার নামে এফআইআর করার জন্য এখানে একজন দুজন বসে আছে, ঠিক আছে, ওকে? চান্স পেলে গিয়ে এফআইআর করে দেবে, তুমি আর করো না, ঠিক আছে, ওকে? তুমি হয়তো এটা বললে সে খুশি হয়তো, হয়তো তোমাকে কল করলো, হ্যাঁ অপরাধা চলো আমরা একসাথে করতে যাবো এফআইআর, এরকম বলো। এটা ভালো হবে, এটা জয়েন্ট ভেঞ্চার, যাই হোক, কোলাবোরেটিভ একটা ব্যাপার হবে। এনিওয়ে, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক টাইক করবেন, আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে, এছাড়া প্রিন্সের চ্যানেলে আর স্বর্ণজ্যোতি চ্যানেলে এই ভিডিও আমাদের প্রতি রবিবার করে আসে। ওদের চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।